বন্ধুরা, চলে এলাম তোমাদের সঙ্গে আবার একটি নতুন গল্প নিয়ে। আজকে তো বেশ বাইরে ভালোই রোদ দিয়েছে। দুদিন আগে একটু বৃষ্টি হলো, তো তখন একটু আরাম পাওয়া গেল। আবার বাইরে যা রোদ দিচ্ছে, এখন ঘরের প্রচণ্ড গরম। আর তাই আজকে আমার একটু হালকা ঠান্ডাও লেগেছে, সর্দিও করেছে বলতে গেলে। ঠান্ডা গরম সর্দিও লাগে, কিন্তু গল্প করা আমি ছাড়িনি। তোমার সাথে গল্প করতে আমার খুবই ভালো লাগে। তো আজকে তোমাদের সঙ্গে দু ভাইয়ের নিয়ে গল্প বলবো একটি। দুই ভাই হচ্ছে বিক্রম আর অমিত। সকাল ভোরবেলা ওদের ওঠার কথা। তো অমিত তো সকাল 8টার তক ঘুমাচ্ছে। ও দাদা বিক্রম ওকে জোরে জোরে তুলছে, যে কোনো করে উঠ উঠ ভাই উঠ, তাড়াতাড়ি উঠ, তাড়াতাড়ি কর। মানে অনম করে উঠালো, মানে গভীর ঘুমেছিল অমিত আর কি। বিক্রম খুব তাড়াতাড়ি উঠে যাওয়ার অভ্যাস আছে, কিন্তু অমিত একটু লেট করে ওঠে। ওর মাও সুপ্রিয়া দেবীও রেগে যায়, তো দাদাকে দেখে শিখ, নাহলে ভবিষ্যতে কিচ্ছু করতে পারবি না। তো নেই নিয়ে সকালে বোকাঝোকা একটু হয় আর কি অমিতকে নিয়ে। তো অমিত একটু রেগে যায় এই ব্যাপারে। অমিতের বয়স হচ্ছে 15 বছর বয়স। ও গ্রামের স্কুলে পড়ে। গ্রামটি হচ্ছে ময়ূরডাঙ্গা গ্রাম। সেখানে অমিত স্কুলে পড়ে। আর ওর দাদা হচ্ছে বিক্রম। বিক্রম পড়ে শহরের কলেজে ও সেকেন্ড ইয়ারে পড়ছে। ওর বয়স হচ্ছে 20। মানে একে অপরের 5 বছরের ডিফারেন্স বলতে গেলে। তো কলেজের সূত্রে ও ধরে যাচ্ছে। তো ও কিছুদিনকার ছুটি নিয়ে, মানে কলেজে কোনো কারণে ছুটি আছে, তো ওখানে ছুটি নিয়ে গ্রামে আসে আর কি। গ্রামে একটি মেলা বসে ওদের, ডিসেম্বরের টাইমে, ঠান্ডা ঠান্ডা টাইমে মেলা বসে ওদের। তো এই মেলা সূত্রেই ও আসে। তো সেদিন বিকালে ওরা দু ভাই প্ল্যান করে মেলায় যাব। তো মেলা যাওয়ার প্ল্যান হয়ে যায়, কিন্তু কোনো কারণবশত দেরি হয়ে যায়, একটু বিকাল হয়ে যায়। তো বিকেল হয়ে যাওয়ার পরেই ওরা ঠিক করে যে আমরা শর্টকাটে যাব। প্রথমে ঠিক করে শর্টকাটে যাব, কিন্তু তারপরে তৎক্ষণাৎ মনে পড়লো যে না, শর্টকাটের যে ময়দানটা আছে সেটা তো পলাশবন ময়দান। পলাশবন ময়দান শর্টকাট হতে পারে, কিন্তু ওইদিকে যাওয়া মানে মৃত্যুর মুখ দিয়ে পেরিয়ে যাওয়ার মতো বলতে গেলে। মানে ওদের গ্রামে একটা, ময়ূরডাঙ্গা গ্রামে পলাশবন ময়দান বলে একটি মাঠ ছিল। ওই মাঠটা নাকি ভুতুড়ে মাঠ নাকি। সকালবেলাও কেউ যেতে ভয় পায়, আর রাত্রিবেলা তো যাওয়া তো দূরেরই কথা বলতে গেলে। রাত্রিবেলা তো, সকালবেলায় গা কাটা যেতে, আর রাত্রিবেলা তো মানে ভুলেও কেউ মানে পা দেয় না ওদিকে। মানে গ্রামের অনেকেই বয়স্ক যারা বৃদ্ধ নাকি বলে যে ওই গ্রামে তো অনেক তখনকার রাজা রাজাদের আমল ছিল। তখনকার এই গ্রামে ডাকাতের উপদ্রব প্রচন্ড হতো। তো একদিন ডাকাতের উপদ্রবে অতিষ্ঠ হয় গ্রামবাসীরা ঠিক করে যে ডাকাত দল পুরো দলটাকে সাফ করে দেবে, মেরে দেবে আর কি। তো ওরা একদিন ঠিক করেছিল যে ওই সেদিন ডাকাত দল আসবে, সেদিন ওই ডাকাত দলের উপর গ্রামের সবাই ঝাঁপিয়ে পড়বে। মানে অত্যাচারের তো একটা লিমিট থাকে, তো অতিরিক্ত করতে করতে মানুষের মনের মধ্যে ভয় কেটে যায়। তখন ওরাই ঠিক করে যে এই ভয়টাকে আমরা শেষ করব। তখন গ্রামবাসীরা ঠিক করে যে আমরা ওই ডাকাত দলের সরকারের সময় তাদের যত দলবল আছে, ওদের দলে মোটামুটি 25 থেকে 30 জন ছিল ডাকাত দলের মধ্যে। আর গ্রামবাসী অনেক ছিল। তো ওদের ঘরে যে যার হাতিয়ার ছিল কাটারি নিয়ে ওরা রেডি হয়ে থাকে সেই রাতে। রেডি হওয়ার পর ডাকাত দলরা তো জানতো না যে আজকে ওদের কপালে মরণ নাচছে। তো দুই গ্রামবাসীরা আর ডাকাত দলের মধ্যে অনেকের হাতাহাতি হয়, মারামারি কাটাকাটি শুরু হয়ে যায়। তো গ্রামবাসীদের মধ্যে অনেকেই নিহত হয়ে যায়, কিন্তু ডাকাত দলে সবাইকেই মেরে দেয় ওরা। কারো গলা কেটে দেয়, কারো হাত পা কেটে দেয়, মানে হাত পা কেটে দেয় কারো, মানে সবাইকে শেষ করে দেয় বলতে গেলে। তো ওদেরকে শেষ করার পর তো ওখানে তো আর লাশগুলো ফেলে রাখা যাবে না। ওরা এক কাজ করে, এই পলাশবন ময়দানে এসে লাশগুলোকে পুঁতে দিয়ে যায় ওরা। তার কিছুদিন পরের থেকে, সেই তখন থেকেই এই মাঠে এরকম ভৌতিক কাণ্ড কারখানা ঘটে। সকালে কিছু হয় না যদিও বা, রাত্রিবেলায় হয়, কিন্তু তাও সকালে কেউ ভয় আসে না। কিন্তু রাত্রিবেলায় এই গ্রাম মানে এই মাঠ দিয়ে অনেক কিছুই
ভুতুড়ে অনেক কিছু দেখা যায়। তারপর থেকে ওই মাঠের দিকে আর কেউ পেরায় না। তো তখন ও দরকার নিয়ে বাবা বললো যে চল ভাই আমরা সোজা রাস্তা দিয়ে যাই, যে রাস্তা দিয়ে সব মানুষ চলাফেরা করে আর কি। রাস্তাটা একটু মানে একটু লং রুটের বলতে গেলে, কিন্তু ওরা চলে যায়। কোথায় কোথায় আধ ঘন্টা লাগলো, আধা ঘন্টা পুরো না মেলায় দেখলো, মেলা প্রচণ্ড ঘুরলো। আর অমিতের শখ ছিল নাগরদোল্লায়, আর বিক্রম সাহসী ছিল কিন্তু নাগরদোল্লায় চড়তে খুব ভয় করতো। তো বললো যে নাগরদোল্লা চড়বে কি, তো বিক্রম তখন একটু, যেহেতু বড় দাদা, যদি বলে দিই যে আমি ভয় পাই, তো ও একটু বললো যে না না একটু তো বাচ্চাদের জিনিস, সেটা কি চড়বি, চর্চ কোনো রকম করে ও ইগনোর করে নিল। মানে ও যে নিজে ভয় পায় সেটা কিন্তু বললো না, তাই তো প্রেস্টিজ ডাউন হয়ে যাবে ওর। এরকম ঘুরতে 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 মোটামুটি 8:30-9টা হয়ে যায়, রাত হয়ে যায়। রাত হয়ে গেলে তো মানে মা ভালো রকমই ছাড় দিবে, দাদার কাছে দাদাকে বেশি দেবে, তার সাথে ও ছোটো ভাইও পাবে। তো বিক্রম তাড়াতাড়ি বললো যে চল ভাই তাড়াতাড়ি কর, রাত হয়ে গেছে, তাড়াতাড়ি আমাদের পা চালাতে হবে। ওরা ওখানে জিলেপি টিলেপি খেয়ে মায়ের জন্য কিছু খাবার নিয়ে গেল। চলতে চলতে ওর চলে এলো আর কি, রাত হলো অনেকটা। তখন ওরা ওখানে মা বলছে যে তোদের জন্য কত চিন্তা হচ্ছিল জানিস, ফোন নেই আর নেই, তোদের কি করে ফোনটা করবো আমি। একে তো তোদের বাবা আমাকে অনেক আগে ছেড়ে চলে গেছে, মানে ওরা যখন খুব ছোটো তখন ওর বাবার হার্ট অ্যাটাক হয়ে মারা যায়। হার্ট অ্যাটাকের তো কোনো বয়স নেই, যে যখন ইচ্ছা হতেই পারে ওটা। তো তখন আমার মা কষতে শুরু করে ওকে, এ তোদের বাবা তো একই দুঃসময় ছেড়ে চলে গেছে, তোরাও কি আমাকে বাঁচতে দিবি না ঠিক মতো। তো তখন বিক্রম এগিয়ে বসো, মা তুমি চিন্তা করো না, চিন্তা করো না, আমরা ঠিক আছে, আমাদের কিচ্ছু হবে না, আমার তো কোনো অসুবিধা নেই, আমার জন্য একসাথেই আছি দু ভাই। তো তখন আমার মা একটু শান্ত হলো আর কি। মায়ের দুঃখ স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয় যদিও বা। তো পরের দিন অমিত তার গ্রামের বন্ধুদের সাথে খেলছিল, ওরা ক্রিকেট খেলছিল। তখনকার তো সকালবেলা তো ক্রিকেট খেলতো না গে, আগেকার আমরাও খেলেছি। এখন সকালবেলা প্র্যাকটিস ছাড়া কিছু দেখা না, কিন্তু এখন তখনকার সকালবেলা তো আমরা ক্রিকেট খেলতাম রোদ থাকলেও। অত হেলমেট ফেলমেটও নিতাম না আমরা তখন, ডাইরেক্ট খেলতাম। তখন রবার্ট ডিউস বলে খেলতো। তো খেলতে খেলতে অমিত মেরে দিয়েছে বলটা একবার সোজোরে অন্যদিকে, আর বলটি গেছে কোথায়, ওই পলাশবন ময়দানে, ওই মাঠটিতে, ভুতুড়ে মাঠটিতে গেছে। তো সকালবেলা, সকাল 11:30-12টা, তপ্ত রোদ তখন যদিও বা। তখন বলছে যে কে যাবে রে বাবা এই মাঠটাতে। তখন অমিত একটু মানে হিরোগিরি মেরে একটু বললো দাঁড়া, তোদের যখন অতই ভয় করছে তাহলে আমি যাই এই মাঠটাতে, দেখ তোরা ভিটুর ডিম যত। তখন অমিত গেল মাঠের ফিরিয়ে। মাঠটা দেখেই তো বুঝে হচ্ছে বহুত পুরোনো, কেউ আসা যাওয়া করেনি, আর উবড়ো খুবড়ো রাস্তা ওই জায়গাটা, একটু মাঠটা একটু মানে কি মাঠ, এমনি মাঠ তো দেখেছো তো প্লেন হয়, কিন্তু ওই মাঠটা উবড়ো খাবড়ো কথা, মানে ভুতুড়ে মাঠ দেখেই বোঝা যায় কিন্তু মাঠটাকে। মাঠটা বলটি দেখছে মাঠের কোণে পড়ে আছে, ও বলটি কুড়োতে যায়। বলটি কুড়িয়ে আস্তে আস্তে বলটি কুড়ানোর পর ও তখন ব্যাক করতে যায়। তখনই একজন পাড়ার দাদু, কালীপদ দাদু, সবাই অনেক কালী দাদু বলে অনেকে ডাকায় ওকে, ভদ্রলোকে। কিন্তু নাতি বয়সী বলে ওরা কীভাবে ওরা কিছু করে না, দাদুর সাথে মজা করে। আর ওরাও মানে দাদু, ওনার ছেলে পিলে নেই, মানে বিয়ে থা করেননি উনি, কিন্তু নাতির মতো উনি ছেলের মতো ভালোবাসে আর কি। যখনই দেখলো যে ওই মাঠটির মধ্যে বল কুড়োতে গেছে, তখন অমিতকে হাসতা ধরে বললো চ তোর ঘরে নিয়ে যাচ্ছি, চ তোর মাকে বলছি আজকে, চ একবার তুই মাঠটা সকালবেলা এসছি। যে দাদু করলো কি টানতে টানতে হেড়ি করে একদম ওটা মাঠ থেকে ওদের ওদের যেখানে খেলছিল ওখানে ঘর থেকে সামান্য দূরে, 5 মিনিটের রাস্তা, কাছেই বলতে গেলে। তো তো এসে সঙ্গে সঙ্গে ঠকঠক করছে, বৌমা বৌমা বলে ডাকছে। তখন সুপ্রিয়া দেবী তখন বললো যে এই যে কাকাবাবু আপনি। তো তখন বলছে দেখো তোমার ছেলের কীর্তি দেখো, তোমার ছেলে করেছে কি মাঠে বল কুড়োতে গেছে, আর কোন মাঠে গেছে দেখো, পলাশবন মাঠে, এখানে মানুষ স্বপ্নেও যাওয়ার চিন্তা করে না, সেখানে চলে গেছে ওর। তখন সুপ্রিয়া দেবী বললো কাকাবাবু ধন্যবাদ আপনাকে, তো আপনি আসুন বুঝুন জল টল খান। বলছে না বৌমা আমার ঘরে কাজ আছে না, আমি চললাম। এসে কি সজোরে মানে ঘা কত খেলো অমিত বলতে গেলে।
দু থাপ্পড় মানে ঘা কত ভালো করে ঝেড়ে খেলো। আর বিক্রম গেছিল বাজার একটু সবজি আনতে, এসে দেখছি মা অমিত কে মারছে। বিক্রম সঙ্গে সঙ্গে ধরে বললো যে মা কি করছো, কি করছো, ভাই কি করেছে? তখন বলছে, তখন যা যা বলার মানে দু চারটা বাজা কোথাও বলে দেয় আর কি। তো বলো তোর বাপটা তো গেল কালে, সঙ্গে এই দুটোকেও আমাকে দিয়ে গেল সামলানোর জন্য, আমি কি করে সামলাই বলতো। যদিও বা মনে কষ্টে বলছে, সিরিয়াসলি বলেনি, মনে দুঃখে বলছে। তখন অমিত কেঁদে ফেললো। তখন বিক্রমকে বললো যে দেখ বাবা, তোর ভাইকে আমার যদি কিছু হয়ে যায় তোর ভাই কিন্তু খেয়াল রাখবি, ও একটু জেদি টাইপের। তখন বল, তুমি উল্টো পাল্টা কি কথা বলছো মা, কারোর কিচ্ছু হবে না, ও একটু বল কুড়োতে গেছে, তো কি হয়েছে তাতে? আর ওটা সকালবেলা তো ভূতের কোনো তো উপদ্রবের কোনো গল্পই বলে না সকালবেলা। তো বললো যতই হোক মাটিটা তো খারাপ, মাটিটার নিচে কত রকমের রহস্য লুকিয়ে আছে, কত লাশ লুকিয়ে আছে তুই জানিস ওখানে। তখন মাকে কোনো রকম করে শান্ত করালো, মাকে বলে তুমি চুপ করো, চুপ করো, তুমি বসো ঠান্ডা করে বসো, এখন আমি রান্নাটা করছি। ও কিন্তু রান্না করতেও জানতো ভালো বিক্রম, কেন যেহেতু বাইরে থাকতো ঘর ভাড়া নিয়ে, সেহেতু ওর একটা এক্সপিরিয়েন্স ছিল ওর ব্যাপার। আর অমিতকেও পরে গিয়ে বকা দেয় যে দেখ তোর জন্য মা কত দুঃখ পেলো আজকে। তো অমিত পরে একটু শান্ত হলো যে হ্যাঁ সত্যি আমি ভুল করেছি, যাওয়াটা আমার ঠিক হয়নি। তো পরের দিন বিক্রমের মাথায় একটা বুদ্ধি খেললো যে গ্রামের যখন সবাই বলছে যে গ্রামটা ওই মাঠটা ভুতুড়ে, তো এখনকার সায়েন্সের যুগেও কি এসব সম্ভব হয়? কিন্তু ও বোধহয় ভুলে গেছে যে ভগবান ঈশ্বর থাকলে ভূত আছে। পজিটিভ যদি এনার্জি যেমন থাকে, নেগেটিভ এনার্জিও থাকে। লজিক্যালি যদি সায়েন্টিফিকও যদি বলে, লজিক্যাল যুক্তি দিয়ে তাও কিন্তু জিনিসটা সে দাঁড়াচ্ছে। তো একদিন বিক্রম ঠিক করলো, না একবার আমি একা গিয়ে মাঠে গিয়ে দেখি যে ব্যাপারের রহস্যটা কি, সত্যি ওখানে কিছু আছে না হয়তো মানে জিনিসটা একরকম আর হয়তো অন্যরকম। তো পরের দিন অবস্থা, রাত ঘোর অবস্থা, আর তেমনি ঠান্ডা। ওর কাছে ছোট একটা টর্চ ছিল। ও রাত্রিবেলা ওর ভাইকে ঘুম পাড়িয়ে দিয়ে, ওর মা সকাল সকালে শুয়ে দিয়েছে, ওর ভাই ঘুম পাড়িয়ে দিয়ে ও রাত মোটামুটি 11টার দিকে বেড়ায়। আর মাঠটা ওদের ঘর থেকে একটু কাছে, 5 মিনিটের মানে, ও বাচ্চা গ্রামের ছেলেরা যেখানে ক্রিকেট খেলে তার একটু দূরেই মাঠটা বলতে গেলে, মানে ছক্কা মারলে মাঠে গিয়ে পড়ে বলতে গেলে, মানে বাসায় মাঠটা বলতে গেলে। তো টস নিয়ে এগারো শুরু করলো। রাত, রাস্তা পুরো ফাঁকা, কেউ নেই একদম, কুয়াশা টিমি ঠান্ডা কনকনে। তো ওর কাছে একটা ছোট লাঠি ছিল। তো ও বোধহয় ভুলে গেছিল যে লাঠির সাথে তো ভূতের সাথে তো লাঠি দিয়ে যুদ্ধ করা সম্ভব নয়। তো নিজের সেফটির জন্য কুকুর টুকুর থাকলে ও লাঠি নিয়েছিল আর কি। লাঠি নিয়ে পেঁয়াতে পেঁয়াতে ওই মাঠের কাছে উপস্থিত। বিক্রম মাঠের কাছে চলে আসে। মাঠের কাছে এসে দেখলো তো যে নর্মাল তো কিছুই তো নেই সেরকম। হ্যাঁ, মাঠটা দেখতে অনেকটা ভুতুড়ে মাঠের মতো দেখতে আর কি। সিচুয়েশন দেখে মনে হচ্ছে যেন একটা ভৌতিক পরিবেশ সৃষ্টি হয়েছে। তো বিক্রম আস্তে আস্তে এগোলো, টর্চ লাইটটা জ্বালাই ছিল ওর, ও আস্তে আস্তে এগোলো। তখন বিক্রম মনে মনে হাসলো, ওই সত্যি বাবা, মানুষেরও না এখনকার কি বলবো, হয়তো কুকুর টুকুরের ডাক শুনেছে ভুতুড়ে বলে দিল। ও অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, মোটামুটি 10-15 মিনিট ওখানে এদিক ওদিক ঘোরাঘুরি করছিল। দেখলো যা এই কিছু নেই, শুধু গ্রামের লোকেদের কথা, কিছুই নেই। ও যখনই ব্যাক করতে এলো তখনই হঠাৎ দেখছে কতগুলি ছায়া ও সামনে এসে উপস্থিত হলো। ওই ছায়াগুলি আস্তে আস্তে মানে বিকৃত মানুষের রূপ নিতে শুরু করলো। কারোর হাত কাটা, কারোর ঘাড়ের পার্সেন্টটা কাটা, কারোর আবার গলাটাও কাটা ছিল, মানে গলাটা কেটে নিজের হাতে ধরে আছে অনেকে। মানে এরকম কতগুলি বিকৃত মানুষের আবির্ভাব হয় হঠাৎ করে। তো এগুলো দেখে তো বিক্রমের একদম মানে এগুলো হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতো। ও ছুটতেও পারছে না, ওর পা গুলো যেন অসাড় হয়ে গেছে, তখন হাত পা অসাড় হয়ে গেছে।
আর পিছন দিকে ঘুরে তাকালো, তখন দেখছে কতগুলো ওই রকম, কারোর আধ খাওয়া শরীর, কারোর মানে বিভিন্ন রকম, মানে সেই গভীরভাবে আহত হলে যেরকম হয় না, ঠিক সেরকম। কারো হাত কাটা, কারোর পা কাটা, মানে সেই জম্বি টাইপের বলতে গেলে। সব ওর দিকে এগিয়ে আসছে। ও ছুটতে কোনো রকম পারলো না, মানে ও পারার জন্য কোনো একটা অদৃশ্য শক্তি ধরে আছে, কিন্তু অ্যাকচুয়ালটাও ভয়েই দাঁড়িয়ে আছে। তারপরে হলো কি, কোনো রকম নিজের শক্তি দিয়ে ছুটতে গেল। ছুটতে গিয়ে ও কাছাড় খেয়ে পড়লো। কাছাড় খেয়ে পড়ার সঙ্গে সঙ্গে ওই যতগুলো মৃত আত্মা আছে, সব ওর গায়ের উপর চেপে বসে। তারপর তো যা হওয়ার হয়, ওকে একদম শেষ করে দেয়, ওকে ওর শরীর ক্ষতবিক্ষত করে দেয় একবারে। মানে একবারে সেই মাংস ছিঁড়ে ছিঁড়ে বলতে গেলে একদম একাকার করে দেয়। মানে দেখার মতো দৃশ্য নয় বলতে গেলে। তারপর সকাল দিকে একজন পেয়ে যাচ্ছিল, ও মাঠে দেখলো একটা ক্ষতবিক্ষত লাশ। মানে মাথাটা আধ খাওয়া আছে, শরীরটা আধ খাওয়া, হাত পা কেটে মানে অন্যদেরকে ছুড়ে দিতে যেন। ও দেখে চিৎকার করে ও গ্রামের লোককে জড়ো করলো। আর তখন একদম ভোরের দিকে হয়েছিল, দেখলো তখন 5টা বাজছে যখন লোকটা দেয়, তখন তো সুপ্রিয়া দেবী আর অমিত দুজনেই ঘুমোচ্ছে ঘরে। তখনও গ্রামের লোককে সবাই ডাকা শুরু করলো, আসুন আসুন, যে গ্রামে একটা লাশ পাওয়া গেছে, গ্রামে লাশ পাওয়া গেছে। সবাই সঙ্গে সঙ্গে ছুটে গেল এই মাঠটাতে। তো মাঠটায় ছুটে গিয়ে দেখলো যে এটা বিক্রমের লাশ। তো বিক্রমের লাশ দেখে তো একদম মানে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। ওর ভাইও কাঁদতে শুরু করলো, ওর মা তো মানে কি বলবো, ওখানে বসেই মাথায় হাত, মানে অনেকে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। অনেকে জল টল দিল, গ্রামের যে কাকিমারা ছিলেন তারা সবাই জল টল দিল। মানে দেখে মানে কি মানে কি বলবো, খুঁজে পাচ্ছে না ভাষা। তারপর তো সব কাজকর্ম চুকলো, মারা যাওয়ার পর যে যে কাজগুলো হয় সেগুলো সব চুকলো। তারপর অমিতের ভিতরে মনে মনে একটু রাগ হয়, এ দাদা কি জন্য ওইখানটাতে গেছিল, যখন সবাই বলছে। বড়দের একটা কথা আছে না, বড়দের কথা শুনতে হয়, ইগনোর করে দিতে নেই। দাদা কি জন্য ওখানে গেছিল। তো এক কাজ করি, আমিও যাব। যদি এটা কোনো মানুষের কাণ্ড হয়ে থাকে, আমি তাকে শেষ করবো আজকে, আমি তাকে কোনো মতে ছাড়বো না। তো অমিত পরের দিন ও মাকে না জানিয়ে ও ছোট্ট একটা ছুরি নিয়ে গেল। ছুরি বলতে বড় ছুরি নিয়ে একটা গেল থলেতে। আর লাঠিও ছিল, আর সঙ্গে টর্চ ছিল, আর ঠান্ডা তো সোয়েটার মোয়েটার কাপড় ঢাকা মুড়ি দিয়ে যেতেই হয়। ও রাত্রেবেলায় 11টা সাড়ে 11টার দিকে রওনা হয়, কাছেই তো জঙ্গলটা। ও মাঠটার কাছে পেরোলো। তখন মাঠটার কাছে এসে ও জোরে জোরে চিৎকার শুরু করলো যে কে আছে সামনে বেরিয়ে যায়, সামনে বেরিয়ে যায়, দম থাকে তো সামনে বেরিয়ে যায়। ও অনেকক্ষণ চিৎকার করলো। চিৎকার করার পরে ওই বিক্রমের সাথে যে জিনিসটি ঘটেছিল, সেই জিনিসটি অমিতের সাথেও ঘটে। এক গাদা তো সে আধা খাওয়া মোড়া হঠাৎ করে উঠে চলে আসে কোত্থেকে, চারিদিক থেকে। আসলে এগুলো মোড়াগুলো আর কারণ নয়, ডাকাত দলেরই ডাকাতদেরই আত্মা। ওদের আত্মাগুলো ওখানে শান্তি পায়নি ওখানে কোনোদিন, ওই ডাকাতদেরই আত্মা। তো চারিদিক থেকে ঘিরে ফেলেছে ওকে। তো অনেক কিন্তু মাথার উপর রাখছিল, তখন মাথার উপর ভয় উঠে গেছে ও। তখন ওই লাশগুলোর উপর ও এদিক ওদিক চাকু চালাতে শুরু করলো। কিন্তু তো এটা মৃত, তো ওরা তো মৃত শরীরে আর কোনো গায়ে লাগে তো, কোনো মতেই গায়ে লাগবে না। তো চারিদিকে ঘিরে ফেলেছে। হঠাৎ করে ওকে একজন হাত থেকে টেনে ধরে না, সঙ্গে সঙ্গে ওদের ঘিরে নিয়েছিল তখন অমিতকে। হট করে একজন মালা পুরা হাতে একজন টেনে নেয় সঙ্গে সঙ্গে। তারপর ওই কি একটা জল ছড়িয়ে দেয় ভদ্রলোক। জল ছড়ে দেওয়ার পরে ওরা ওই যে মৃত মানুষগুলো সঙ্গে সঙ্গে উদাও হয়ে যায়। মন্ত্রপুত একটা জল ছড়ে দেয়। তো দেখলো যে উনি আর কেউ গ্রামেরই পুরোহিত আর কি, পুজো বসা করেন। তো বাবা বললো যত তাড়াতাড়ি চল এখান থেকে বেরিয়ে পড়ো। তো ওরা তো সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লো। দিয়ে রাতের মধ্যে ওরা ঘর চলে এলো। তো সুপ্রিয়া দেবী তো ওকেও দু চার থাপ্পড় দেয়।
যে তোর বাবাও গো তোর দাদা বলে এবার কি তুইও কি ছেড়ে চলে যাবে আমাকে? তখন অমিত রেগে বলে উঠলো যে না, আমি আমার দাদার প্রতিশোধ নিতে চাই। আমার দাদাকে যেভাবে মেরেছে এরা, তার প্রতিশোধ নিতে চাই। তখন আমার গ্রামের ওই পুরোহিতটি বললো যে বাবা, ওরা তো সাধারণ কোনো মানুষ নয় যে তুই তার সাথে লড়তে পারবে। ওরা হচ্ছে অশরীরী। ওরা একটা সাধারণ মানুষের থেকে অনেক বেশি শক্তিশালী হয়। একটা সাধারণ মানুষের পক্ষে কখনোই ওদের পক্ষে জেতা সম্ভব না। তো বাবা, মাথা ঠান্ডা করো। কিছু কপালে যার যখন মৃত্যু লেখা থাকে তখনই আসে, ওটা কেউ আটকাতে পারে না। সে একটা কথা আছে না, হুনি কো কন টাল সকতা হ্যায়, ঠিক সেই রকম ব্যাপারটা এখানে। তো এইভাবে কিছুদিন অমিত কিন্তু রেগেই ছিল। তারপর আস্তে আস্তে সে বুঝতে পারলো যে না, ওদের তো মানুষ তো না যে ওর সাথে লড়ে উঠতে পারবো। ওরা হচ্ছে আত্মা একটা। একসময় ওরা মানুষ ছিল, তখন মানুষ ওদেরকে মেরে দিয়েছে, কিন্তু আজকে ওরা আত্মা, মানুষের থেকে অনেক বেশি শক্তিশালী ওরা। তো গ্রামের লোকরা ঠিক করলো যে দেখো, এইভাবে তো একটা মাঠ, একটা ভুতুড়ে মাঠ এভাবে থাকবে গ্রামের মধ্যে, কোনো বাচ্চা ছেলে যদি চলে যায় কোনোভাবে, আর তো ক্ষতি হতে পারে। এক কাজও করা যাক, ওই গ্রামের মধ্যে, এই মাঠটির মধ্যে কোনো পুজো টুজো বা কিছু একটা করা যায়, যাতে ওদের আত্মারা শান্তি পায়। তো অনেক কিছু পুজো আর্চা হলো, অনেক কিছু হলো, কিন্তু তাও কিন্তু সেটা মানে জিনিসটা যেমনকে সেরকমই রয়ে গেছে। গ্রামের মধ্যে আত্মারা এখনো শান্তি পায়নি। দিয়ে লাস্টে ওরা এক কাজ করলো। ওরা বললো যে দেখি এই পুজো, এই একটা বড় যজ্ঞ করে দেখি যদি কিছু হয়। তো বড় যজ্ঞ করার পরও কিছু হয়নি। তারপর লাস্টে ওদের একটা সিদ্ধান্ত নিলো, এই মাঠটিকে কাঁটা তার দিয়ে, বড় করে একটা কাঁটা তারের বাউন্ডারি দিয়ে, মানে একটাই বলতে গেলে বাউন্ডারি, পরে ওটা সিমেন্টের বাউন্ডারি দিয়ে দিল আর কি। পুরো বাউন্ডারি দিয়ে ঘিরে দিল মাঠটাকে। বাউন্ডারি দিয়ে ঘিরে দিলে তো আর কেউ ঢুকতে পারবে না। তো বাউন্ডারি দিয়ে গাঁটটা ঘিরে দেওয়া আছে। তো সেই থেকে আজও সেই বাউন্ডারিটা এখনো রয়ে গেছে। আর গ্রামে আর কেউ ওইদিকে যায় না। যাবেও কি করে, পুরো মাঠটাকে তো বাউন্ডারি দিয়ে দিয়েছে ওরা। মাঠটা খুব কিন্তু বড় ছিল না, মাঠটা ছোটোর মধ্যে ছিল, তো কিন্তু বাউন্ডারি দিয়ে দিয়েছে। সেই বাউন্ডারিটা কিন্তু আজও আছে। অনেকে যারা গ্রামে আছে তারা বুঝতে পারে না যে এই গ্রামে মাঠের মধ্যে একটা বাউন্ডারি দেওয়া আছে কিনা, কিন্তু যারা আসল ঘটনাটি জানে তারা জানে যে কেন বাউন্ডারিতে দেওয়া আছে এখানে মাটিতে। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে।